আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার 2 অফ ইন্ডাকশন মোটর। আজকের লেকচারে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর দেখব। তো আমি গত লেকচারে বলেছিলাম যে প্রাইমারি, আমি যদি ট্রান্সফরমারের সাথে ইন্ডাকশন মোটরের কম্পেয়ার করি, তাহলে প্রাইমারি যে ওয়েন্ডিংটা থাকে ট্রান্সফরমারের, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের স্টেটরের সাথে আমি কম্পেয়ার করতে পারি, অ্যান্ড সেকেন্ডারি ওয়েন্ডিংটাকে আমি হচ্ছে রোটরের সাথে কম্পেয়ার করতে পারি। তো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ড্র করি। ওকে, আচ্ছা, প্রথমে একটা রেজিস্ট্যান্স থাকবে প্রাইমারি সাইডে, একটা ইন্ডাকটেন্স থাকবে, এবং হচ্ছে এখানে একটা ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ থাকবে, এবং এখানে হচ্ছে আমার আইডিয়াল ট্রান্সফরমারের যে সিম্বলটা ওইটা হচ্ছে ড্র করতেছি। সিমিলারলি রোটরের সাইডেও থাকবে হচ্ছে একটা রোটর রেজিস্ট্যান্স, একটা হচ্ছে রোটরের সাইডে ইন্ডাকটেন্স। আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে সেকেন্ডারি সাইড যেটা আছে অর্থাৎ রোটরটা হচ্ছে শর্ট থাকবে। অর্থাৎ আমরা কিন্তু ট্রান্সফরমার দেখে আসছি যে সেকেন্ডারি সাইডে এই সার্কিটটা কিন্তু ওপেন থাকে এবং এখান থেকে আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজ নেই। তো ইন্ডাকশন মোটরে হচ্ছে এইটা শর্ট করা থাকবে। তো এখানে যেই ভোল্টেজটা জেনারেট হবে এটার পোলারিটি যদি আমি দিয়ে দিই, এখানে আমি মনে করি এখানে হচ্ছে রোটরের যে ভোল্টেজটা জেনারেট হবে ইএমএফ সেটা হচ্ছে ইআর। আর এখানে যদি আমি এগুলোর নাম দিয়ে দিই, এটা হচ্ছে R1 JX1, এটা যেহেতু ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ, তো JXM, এবং এখানে একটা লস আছে RC। আর এখানে হচ্ছে আমি ইনপুটের যে ভোল্টেজটা দিচ্ছি এটা হচ্ছে V5 বলতেছি। তো আমরা জানি যে ইন্ডাকশন মোটর একটা 3 ফেজ মেশিন। তো এটা আমি জাস্ট একটা সিঙ্গেল ফেজের জন্য আঁকলাম। তো এরকম হচ্ছে তিনটা ফেজে থাকবে, তিনটা ফেজে তিনটা সার্কিট থাকবে। ওকে, এখন হচ্ছে একটু বেসিক দেখা যাক, বেসিক থেকে। সেটা হচ্ছে আমরা যেই ওহমস এর ল জানি I = V/R, এটার সাথে আমি যদি ম্যাগনেটোমোটিভ ফোর্সের কম্পেয়ার করি, যেমন এখানে I হচ্ছে কারেন্ট এবং হচ্ছে V হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তো আমি যদি এটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে চিন্তা করি, এখানে হয়ে যাবে হচ্ছে ফ্লাক্স ইকুয়াল ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইড বাই রিলাক্টেন্স। এখানে আর হচ্ছে রিলাক্টেন্স, অর্থাৎ একটা পাথের মধ্যে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্স স্টাবলিশ করতে চাই, তো যেখানে যে পরিমাণ বাধা আমি সম্মুখীন হবো সেটা হচ্ছে এখানে রিলাক্টেন্স বোঝাচ্ছে। তো ওয়াই অ্যাক্সিসে আমি যদি ফাই রাখি এবং এদিকে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স রাখি, ইন দ্যাট কেস আমি এটাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন y = mx বলতে পারি। তো y = mx মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কতক্ষণ পর্যন্ত এটা এখানে থাকবে, মেনটেন করবে, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ম্যাগনেটিক কোর যেটা আছে বা আয়রন কোর যেটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেটেড হচ্ছে। তো যখন হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ভ্যালু স্মলার, তখন হচ্ছে আমার মোটামুটি লিনিয়ার রিজিয়নে থাকবে, বাট যখন অনেক বাড়বে তখন হচ্ছে এটা স্যাচুরেশনের দিকে চলে যাবে, এইদিকেও এরকম অনেকটা। ওকে, তো এখন হচ্ছে যে জিনিসটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে এখানে যেই এক্স এম যে প্যারামিটারটা আছে, এটা ইন্ডাকশন মোটরের ভ্যালুটা ছোট থাকে এবং ট্রান্সফরমারের ভ্যালুটা অনেক বড় থাকে। এর কারণ হচ্ছে ট্রান্সফরমার যে প্রাইমারি উইন্ডিং আছে এবং সেকেন্ডারি উইন্ডিং আছে, এটার মধ্যে যেই গ্যাপটা থাকে ওই গ্যাপটা কম থাকে ট্রান্সফরমারে, কারণ আমরা হচ্ছে ইন্টেনশনালি প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিংকে যত যত বেশি সম্ভব কাছাকাছি রাখে, এতে করে হচ্ছে কাপলিংটা ভালো হয়। অন দ্য আদার হ্যান্ড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখা যাবে যে এই স্টেটর এবং রোটরের মধ্যে আমি ইন্টেনশনালি কিছুটা এয়ার গ্যাপ রাখি, যাতে করে এটা হচ্ছে ফ্রিকশন না হয়, এবং হচ্ছে এখানে একটু এয়ার গ্যাপ রাখা হয়। তো এই ইন্টেনশনাল যে এয়ার গ্যাপটা রাখা হয় এটার কারণে এখানে হচ্ছে এক্স এম যে প্যারামিটারটা আছে এটার ভ্যালু অনেক ছোট হয়। কেন ছোট হয়, কারণ হচ্ছে আচ্ছা আমি একটু ড্র করি। সাপোজ এটা হচ্ছে আমার ক্রস সেকশন, স্টেটরের ক্রস সেকশন সাপোজ। আচ্ছা একটু চেঞ্জ করে আঁকি। ওকে, এন্ড এটা হচ্ছে আমার যদি স্টেটরের কয়েল চিন্তা করি, এন্ড রোটরটা থাকবে অবভিয়াসলি এর ভিতরে, রোটরটা এখানে থাকবে। আর হচ্ছে আমি যদি স্টেটরের কয়েলগুলাও একটু ড্র করার চেষ্টা করি, অনেকটা এরকম দেখা যাবে। যদিও আমার ড্রয়িংটা অতটা ভালো হচ্ছে না, মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি যে কেমন হয়। মোট এখানে 6টা থাকার কথা, 3 4 5 6টা। তো যেহেতু 3 ফেজ এবং 3টা কয়েল, 2 পোল মেশিনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টা কয়েল থাকবে এবং 6টা পয়েন্ট এখানে থাকবে। যাই হোক, ওইদিকে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এটা হচ্ছে আমার রোটর, আর এটা হচ্ছে আমার স্টেটর। তো এখানে আমি ইন্টেনশনালি একটা এয়ার গ্যাপ রাখছি। তো এই এয়ার গ্যাপ না থাকলে হচ্ছে ফ্রিকশন তৈরি হবে, এই জন্য আমাকে এখানে এয়ার গ্যাপ রাখতে হচ্ছে। সো যেহেতু এখানে আমি এয়ার গ্যাপ রাখছি একটা ইন্টেনশনালি, এই এয়ার গ্যাপ কি করবে, এখানে ম্যাগনেটিক যেই ফ্লাক্স আছে এগুলোকে এস্টাবলিশ হতে বাধা দিবে। কারণ আমরা জানি যে আয়রনের মধ্যে কিন্তু, বা যেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার মধ্যে অনেক ইজিলি ম্যাগনেটিক ফ্লাক্স এস্টাবলিশ হতে পারে, বাট
যখন এয়ার গ্যাপ চিন্তা করি বা অন্য কোনো ম্যাটেরিয়াল চিন্তা করি যার পারমিটিভিটি অনেক, সরি পারমিয়াবিলিটি যে প্যারামিটারটা আছে এটা অনেক কম হয়, তো এই কারণে হচ্ছে এর রিলাক্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো রিলাক্টেন্স যদি বেশি হয়ে যায়, আমার এখানে কিন্তু আমরা দেখছি যে স্ট্রেট লাইনের যে স্লোপটা আছে y ইকুয়াল mx, m কে আমরা বলতে পারি 1 ওভার রিলাক্টেন্স। যেহেতু রিলাক্টেন্স অনেক বেশি হচ্ছে, এই স্লোপটা কমে যাচ্ছে। স্লোপটা কমে গেলে আমার ইন্ডাকশন মোটর কার্ভ আর ইসের ট্রান্সফরমার কার্ভের মধ্যে যে ডিফারেন্সটা দেখা যাবে সেটা হচ্ছে এটা যদি, আচ্ছা আমি ফার্স্টে একটা কার্ভ আঁকাই, এটা হচ্ছে একটা কার্ভ আঁকাইছি, এটা হচ্ছে আমি বললাম যে ইন্ডাকশন মোটরের কার্ভ, আর আরেকটা কার্ভ আঁকাচ্ছি, এটা হচ্ছে এরকম ভাবে, সরি এটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি যদি সেম পরিমাণ ফ্লাক্স, আচ্ছা যেহেতু এই এক্সিসে ফ্লাক্স আছে আর এদিকে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে, তো আমি সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স যদি ইনডিউস করতে চাই, সাপোজ এখানে এখানে আমি φ1 পরিমাণ ফ্লাক্স ইনডিউস করতে চাচ্ছি, তো দেখা যাবে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার যতটুকু ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করার দরকার হচ্ছে, সেই তুলনায় ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু আমার এই পয়েন্টে, এটা যদি আমি F1 বলি, এটা যদি F2 বলি, F2 সরি F না, হ্যাঁ হ্যাঁ F2 গ্রেটার দেন F1, অর্থাৎ আমার সেম পরিমাণ ফ্লাক্স ইনডিউস করতে এখানে ট্রান্সফরমারের চেয়ে আমার ইন্ডাকশন মোটরে বেশি ম্যাগনেটোমোটিভ ফোর্স দরকার হচ্ছে। তো এই কারণে যেহেতু আরেকটা ফর্মুলা আমরা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের বেসিক থেকে জানি, সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে নাম্বার অফ টার্ন ইনটু কারেন্ট, এটার সাথে রিলেটেড। তো যেহেতু এখানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্সের ভ্যালুটা বেশি দরকার হচ্ছে, সো আমার এখানে এফ যেহেতু বেশি, আমার কারেন্টও অবভিয়াসলি বেশি হবে, অর্থাৎ ট্রান্সফরমারের চেয়ে হচ্ছে ইন্ডাকশন মোটরে বেশি কারেন্ট লাগে। ওকে, ওকে, তো যেটা বলতেছিলাম, যেহেতু ইন্ডাকশন মোটরে আমার বেশি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স দরকার হচ্ছে, সো কারেন্টটাও বেশি দরকার হচ্ছে। And এই যে বেশি কারেন্ট আমাকে সাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ কারেন্ট বেশি, কারেন্টের সাথে আমার আবার ইম্পিডেন্স যেটা আছে তার সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, I is proportional to 1/x। সো যেহেতু আমার কারেন্ট বেশি দরকার হচ্ছে, এই জন্য এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হিসেবে আমার যেই xm যে ভ্যালুটা আছে, অর্থাৎ এই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে ট্রান্সফরমারের চেয়ে ইন্ডাকশন মোটরে কম হবে। এরপরে এটা হচ্ছে আমার স্টেটর সাইড, এটা হচ্ছে রোটর সাইড। তো আমরা যেরকম ট্রান্সফরমারের টার্নস রেশিও বের করতে পারতাম, বাট এখানে ব্যাপারটা অনেকটা কমপ্লেক্স থাকে, এই জন্য আমরা এখানে টার্নস রেশিও নিয়ে অতটা চিন্তা করি না। আচ্ছা, এখন হচ্ছে আমি রোটর মডেল নিয়ে আরেকটু কিছু কথা বলবো। আচ্ছা, রোটর নিয়ে কথা বলার সময় আমি আরো একটা জিনিস একটু রিক্যাপ করি আগে থেকে। এটা হচ্ছে স্লিপ যখন আমি ডিসকাস করছিলাম, তখন হচ্ছে এন সিঙ্ক মাইনাস এন মেকানিক্যাল স্পিড ডিভাইড বাই এন সিঙ্ক। আচ্ছা, এই ফর্মুলা। আর এটা থেকে আমি হচ্ছে দুইটা কন্ডিশন লিখছিলাম, একটা হচ্ছে ব্লক রোটর কন্ডিশন, আর একটা হচ্ছে নো লোড কন্ডিশন। অর্থাৎ একটা কেসে হচ্ছে আমার একটা কেসে হচ্ছে স্লিপ জিরো হয়ে যায়। স্লিপ যদি জিরো হয় তখন এটা যদি জিরো হয় তখন হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের সাথে মেকানিক্যাল স্পিডটা ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ আমি হচ্ছে এন এম ইকুয়াল এন সিঙ্ক বলতে পারি। তো যখন রোটরের স্পিড যেটা আছে, অর্থাৎ মেকানিক্যাল স্পিড অর্থাৎ রোটেশনের যে স্পিডটা, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যায়, তখন কিন্তু এই রোটর যে স্পিডে ঘুরতেছে এবং স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা যেই স্পিডে ঘুরতেছে তার মধ্যে কিন্তু কোনো রিলেটিভ ভেলোসিটি থাকে না। তো যদি রিলেটিভ কোনো ভেলোসিটি না থাকে, ইন দ্যাট কেস এই সেকেন্ডারি সাইডে অর্থাৎ রোটরে কিন্তু কোনো ইনডিউস ভোল্টেজ থাকবে না। তো ইনডিউস ভোল্টেজ যদি না থাকে, তো আমি এখানে বলতে পারবো যে ইআর হচ্ছে জিরো। তো ইআর জিরো মানে হচ্ছে আমার সেকেন্ডারি সাইডে যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা জেনারেট হবে। আমরা কিন্তু গত লেকচারে বলেছিলাম যে ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং এ ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দুইটা সাইডে দেখা যায় যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট থাকে, কারণ আমি হচ্ছে এই সাইডে যে ভোল্টেজ সাপ্লাই দিই এটা হচ্ছে সেই ভোল্টেজ সাপ্লাইয়ের সমান পরিমাণ ফ্রিকোয়েন্সি হচ্ছে স্টেটর সাইডে থাকে, এবং রোটরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ডিফারেন্ট থাকে। তো যেহেতু এখানে আমার এই সাইডে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইআর ভ্যালু জিরো হয়ে গেছে, তো আমি হচ্ছে রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিকে জিরো বলতে পারি। ওকে, অ্যান্ড কেস টু আমি যখন বলছিলাম এটা হচ্ছে যখন রোটরটা ব্লকড অবস্থায় থাকে। ব্লকড অবস্থায় থাকলে আমি কি বলতে পারি, এন এম হচ্ছে জিরো হয়ে যায়, অর্থাৎ এই ইকুয়েশনে আমি এন এম এর ভ্যালু যদি জিরো বসাই,
এটা 0 হয়ে গেছে, তার মানে স্লিপ হচ্ছে 1, কাটাকাটি করে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ s ইকুয়াল 1। তো স্লিপ যখন 1 হয়ে যাবে, অর্থাৎ রোটর এখন স্টেশনারি অবস্থায় আছে। তো রোটর যদি স্টেশনারি অবস্থায় থাকে, আমি বাইরে থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে রোটরকে আমি স্টেশনারি অবস্থায় রাখলাম, ইন দ্যাট কেস কিন্তু আমার যেই স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড তার রোটেশন কিন্তু তার মতো করেই চলতেছে। তো স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডও তার মতো সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকবে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার রোটরের কিন্তু কোনো রিলেটিভ মোশন নাই। তো রিলেটিভ মোশন যদি না থাকে, ইন দ্যাট কেস আমার যেই আচ্ছা, যখন ব্লকড অবস্থায় আছে তখন হচ্ছে আমার যেই রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে স্টেটরের ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি সমান হবে। কারণ যখন ব্লক রোটর কন্ডিশনে আছে তখন কিন্তু যেহেতু সেকেন্ডারি সাইডে কোনো রোটেশন হচ্ছে না, মানে রোটর সাইডে কোনো রোটেশন নাই, তার মানে আমি এটাকে একটা ট্রান্সফর্মারের সাথে কম্পেয়ার করতে পারি এবং কম্পেয়ার করে দেখতে পারি যে ট্রান্সফর্মার প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে ফ্রিকোয়েন্সি সেম থাকে। তো এটা গেল হচ্ছে পুরোপুরি ব্লকড অবস্থায়, অর্থাৎ স্লিপের ভ্যালু হচ্ছে 1। কিন্তু আমি যদি এর মাঝামাঝি কন্ডিশন চিন্তা করি যে স্লিপের ভ্যালু 1 না হয় অন্য কোনো ভ্যালু আছে, সাপোজ 0.5, সরি 0.05, অর্থাৎ 5% স্লিপ, যেটা হচ্ছে মানে সাধারণত অপারেশনের সময় 5% স্লিপ ধরতেই পারি আমি। তো তখন হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা কেমন হবে? সেই সময় ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে যেহেতু এখানে এস ইকুয়াল 1, এই জন্য এখানে দেখায়নি এফ এসি, অর্থাৎ আচ্ছা একটু ভুল করছি, এটা হচ্ছে আমি রোটর, হ্যাঁ না ঠিক আছে সরি, এখানে হচ্ছে রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে স্টেটরের ইলেকট্রিক ফ্রিকোয়েন্সির সাথে স্লিপ দিয়ে সম্পর্কিত। তো আমি যদি এখন যেই রোটর সাইডে যেই ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেই ভোল্টেজটার ভ্যালু চিন্তা করি, ইয়ার, এটার ভ্যালু সেম ভাবে লিখতে পারবো, ইয়ার ইকুয়াল স্লিপ ইন্টু ইয়ার নট। অর্থাৎ ইয়ার নট হচ্ছে আমার ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজ যখন হচ্ছে ব্লক রোটর কন্ডিশনে থাকে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্স রোটর ভোল্টেজ অথবা ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজ অ্যাট রোটর ফর ব্লক রোটর কন্ডিশন। আচ্ছা, ব্লক রোটর কন্ডিশনে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ। আর তো আমি এখান থেকে দেখতে পেলাম যে যেই ইনডিউস ভোল্টেজ আছে এটা হচ্ছে আমার রোটরের স্পিডের উপর ডিপেন্ড করতেছে। আর এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স। তো রোটরের রেজিস্ট্যান্স, যেহেতু রেজিস্ট্যান্স তো আর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, তো রোটরের রেজিস্ট্যান্সটা মোটামুটি আমি কনস্ট্যান্ট ধরতে পারি। অর্থাৎ রোটরের যেই রেজিস্ট্যান্স আর আর ইজ নট এ ফাংশন অফ স্লিপ, স্লিপের উপর ডিপেন্ড করতেছে না। আর এখানে আর যে প্যারামিটারটা আছে যেই এক্স আর, অর্থাৎ ইন্ডাক্টর, মানে যে ইন্ডাকটেন্সটা আছে সেটা আবার রোটরের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো আমি যদি এখানে সার্কিট আরেকবার নিয়ে আসলাম, আচ্ছা, তো ইম্পিডেন্স হচ্ছে আমি কি লিখতে পারি, ওমেগা এল, তো 2 পাই এফ এল। তো এখানে যেহেতু প্যারামিটারটা আমার এক্স আর, এটা আমি লিখতে পারি, আচ্ছা ওমেগা নিয়েই আমি লিখি, ওমেগা অথবা 2 পাই এফ, রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, আর ফর রোটর অ্যান্ড ই ফর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, অ্যান্ড এটা হচ্ছে এল আর। এই প্যারামিটারকে বলা হয় হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স অফ রোটর। তো এখন এখানে যদি আমি এটাকে লিখি এস ইন্টু এফ এসি এল আর, তো এখান থেকে দেখা যাচ্ছে যে এক্স আর যে প্যারামিটারটা আছে এটা কিন্তু আমার স্লিপের সাথে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ আমি এখানে লিখতে পারি এস ইন্টু 2 পাই এফ এসি এল আর। তো এটা হচ্ছে আমার রোটরের ইন্ডাকটেন্স যে প্যারামিটারটা আছে সেটার ভ্যালু। আর যদি আমি লক রোটর কন্ডিশন চিন্তা করি এস ইজ ইকুয়াল 1, তখন এক্স আর এর ভ্যালু হয়ে যাবে 2 পাই এফ এসি এল আর। ওকে, অ্যান্ড এটাকে আমি বলতেছি হচ্ছে এক্স আর জিরো, অর্থাৎ লক রোটর কন্ডিশনে যেহেতু ভ্যালুটা ম্যাক্সিমাম হয় এই জন্য। তো আমি এই দুটো ইকুয়েশন থেকে একসাথে আবার লিখতে পারি একটু চেঞ্জ করে, এক্স আর ইকুয়াল স্লিপ ইন্টু এক্স আর জিরো, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডাকটেন্স যখন হচ্ছে ব্লক রোটর কন্ডিশনে থাকে, এবং এটা হচ্ছে অন্য যে কোনো স্লিপের জন্য ভ্যালু। সো এখন আমি হচ্ছে সেকেন্ডারি সাইডটা আরেকটু মডিফাই করব, অর্থাৎ আচ্ছা প্রাইমারি সাইড নিয়ে আমার আপাতত চিন্তা করতেছি না, জাস্ট রোটর সাইডটা নিয়ে। আচ্ছা, তো আমি আরেকবার সামারি করি, এখানে হচ্ছে রোটর রেজিস্ট্যান্সটা কোনো স্লিপের উপর ডিপেন্ডেন্সি নাই, কিন্তু যে ইন্ডাকটেন্সটা আছে সেটা হচ্ছে স্লিপের উপর ডিপেন্ড করে এক্স আর জিরো, অ্যান্ড যেই ইনডিউস ভোল্টেজ আছে সেটাও আবার
স্লিপের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি এটাকে। তো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে হচ্ছে ইআর। ইআর কে আমি আবার লিখছি হচ্ছে এই যে এস ইন্টু ইআর জিরো। তো এটাকে হচ্ছে এস ইন্টু ইআর জিরো এভাবে লেখা যায়। অ্যান্ড আমি হচ্ছে এইদিকে যে কারেন্টটা পুশ করবে, এই ইনডিউস ভোল্টেজের কারণে যে কারেন্টটা পুশ করবে, এটাকে আমি আইআর বলতেছি। এখানে আমি যদি জাস্ট সিম্পল ওমস ল অনুসারে লিখি অথবা কেসিএল কেভিএল যেটাই বলি না কেন, ইআর ডিভাইড বাই আর আর প্লাস জে এক্স আর। ওকে, তো এখন আমি এখানে প্যারামিটারগুলো হচ্ছে স্লিপের রেসপেক্টে প্রকাশ করতেছি। তো এটা কিন্তু কোনো স্লিপ ডিপেন্ডেন্সি ছিল না, অ্যান্ড জে এস এক্স আর জিরো। ইকুয়েশনটা জাস্ট আমি একটু মডিফাই করতেছি, ইআর জিরো আর আর ডিভাইড বাই এস অ্যান্ড জে এক্স আর জিরো। তো এখন প্রথমে আমি বলছিলাম যে রোটার রেজিস্ট্যান্সে কোনো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি নাই বা স্লিপ ডিপেন্ডেন্সি নাই, কিন্তু এখন আমি যদি এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলাম অ্যান্ড কিছুটা ম্যানিপুলেশন করে এখানে এই টার্মটা নিয়ে আসছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমি যদি রোটরকে এভাবে মডেল করি, সাপোজ এখানে হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ইআর জিরো, এটা কিন্তু স্লিপের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এই যে ইআর জিরো লিখলাম, আর এখানে হচ্ছে একটা রোটর রেজিস্ট্যান্স দিলাম, সেটা হচ্ছে স্লিপের উপর ডিপেন্ড করে। অ্যান্ড একটা কনস্ট্যান্ট ইন্ডাকটেন্স লিখলাম, এটা হচ্ছে স্লিপের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমি জাস্ট এই সার্কিটটা ড্র করলাম একটু মডিফাই করে। তো এই সার্কিটটা হচ্ছে কি আমার অ্যানালাইসিসের জন্য আর কি কম্পারেটিভলি ইজিয়ার এই জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স এবং একটা কনস্ট্যান্ট ইন্ডাকটেন্স, কিন্তু রেজিস্ট্যান্সটা হয়ে গেছে স্লিপের উপর ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে আমরা যেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল এটাকে একটু মডিফাই করব। তো যেহেতু আমি এখানে একটু রোটর সাইড একটু চেঞ্জ করছি, সো এখানে হচ্ছে ভ্যালুগুলা লিখি ইআর জিরো, এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এখন স্লিপের উপর ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমি যদি ট্রান্সফরমারের মতো সবগুলা প্যারামিটার যেগুলো আছে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স এগুলোকে হচ্ছে প্রাইমারি সাইডের রেসপেক্টে রেফার করতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমার হচ্ছে সার্কিটটা আমি একটু মডিফাই করব, কপি করে নিচ্ছি। আচ্ছা, এইগুলোর ভ্যালু তখন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি প্রাইমারি সাইডের রেসপেক্টে চিন্তা করতেছি, প্রাইমারি সাইডের প্যারামিটার যা ছিল অ্যাজ ইউজুয়াল ওইরকমই থাকবে। ওকে, তো আমি এটা হচ্ছে সার্কিটটা এই সাইডে কানেক্ট করে দিলাম। তো এখন এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাকে আমি বলতেছি হচ্ছে ই ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে যে রোটরের যে ভোল্টেজটা ছিল তার সাথে যে টার্নস রেশিও থাকবে, ইফেক্টিভ টার্নস রেশিও, সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে ইআর জিরো। অর্থাৎ এখানে ভোল্টেজটা এখন চেঞ্জ হয়ে গেছে প্রাইমারি সাইডের রেসপেক্টে চিন্তা করতেছি এই জন্য। আর এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ আগে কিন্তু আমার এই সাইডে কারেন্ট যেটা, আচ্ছা, এখান থেকে কারেন্ট যেটা যাবে এটা হচ্ছে রোটরের কারেন্ট যেটা ছিল আইআর। অর্থাৎ এইখানে কিন্তু আমি রোটরের কারেন্টটা দেখাইছি এদিকে আইআর, এদিকে হচ্ছে এই যে আইআর, সেই আইআর এখন মডিফাই হয়ে হয়ে যাবে হচ্ছে আচ্ছা, এখানে এই কারেন্টটাকে আমি আই টু বলতেছি, আই টু হয়ে যাবে আইআর ডিভাইড বাই এই ইফেক্টিভ, টার্নস রেশিও দিয়ে ভাগ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ইম্পিডেন্সগুলো চেঞ্জ করব। তো এইখানে যে টোটাল ইম্পিডেন্স আছে এটাকে আমি যদি চেঞ্জ করে লিখি, যেহেতু এটা প্রাইমারি সাইডের রেসপেক্টে চিন্তা করতেছি, সরি, ওকে, এখানে যে ইম্পিডেন্সটা আছে এটা হচ্ছে আমি যদি টার্নস রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে লিখি, তো এই এই যে ইম্পিডেন্স আছে এটাকে আমি জেড টু বলতেছি। তো জেড টুর ভ্যালু হবে এই ইফেক্টিভ, অর্থাৎ ইফেক্টিভ যে টার্নস রেশিও আছে সেটার স্কোয়ার ইন্টু এখানে যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স ছিল এটার ভ্যালু। তো আর আর ডিভাইড বাই এস প্লাস জে এক্স আর নট, এটা। তো এটাকে আমি হচ্ছে আরেকটু যদি চেঞ্জ করি, আরেকটু সিম্পলিফাই করি, আর আর ডিভাইড বাই এস প্লাস এই ইফেক্টিভ স্কোয়ার জে এক্স আর জিরো। অর্থাৎ এটাকে আমি লিখতেছি আর টু ডিভাইড বাই এস প্লাস জে এক্স টু, অর্থাৎ
প্রাইমারি সাইড অর্থাৎ স্টেটর সাইডে আমার সবগুলো প্যারামিটার হচ্ছে 1 দিয়ে লেখা আছে, আর সেকেন্ডারি সাইডে হচ্ছে প্যারামিটারগুলো আমি 2 দিয়ে লিখলাম। তো এখানে এই যে এখানে যে ইম্পিডেন্সটা আছে প্রাইমারি সাইডের রেসপেক্টে, এটাকে আমি Z2 বলতেছি, এবং Z2 এর ভ্যালু হচ্ছে এটা R2 ডিভাইড বাই S প্লাস JX2, অর্থাৎ এই যে ইফেক্টিভ টার্নস রেশিওর স্কয়ারের সাথে যেই টা মাল্টিপ্লাই করা হয়েছিল, এটাকেই আমি R2 বলতেছি, এবং এই টার্মটাকে আমি হচ্ছে X2 বলতেছি, যে এখানে আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে এটা। তো এর পরবর্তী লেকচারে হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের যে পাওয়ার এবং টর্ক আছে এটা নিয়ে ডিসকাস করব। তো এই লেকচার এখন পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।